অভিযোগ সংশ্লিষ্ট জনাব রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, পিতা শফিক সিদ্দিকী ওরফে শফিক আহমেদ সিদ্দিকী, মাতা রেহানা সিদ্দিক ওরফে শেখ রেহানা, জনাব শাহ মোহাম্মদ খুসরুজ্জামান সাবেক সহকারী আইন উপদেষ্টা রাজু এবং সর্দার মোশাররফ হোসেন সাবেক সহকারী আইন উপদেষ্টা 1 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষগণ পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, অপরাধমূলক অসৎ আচরণ এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে তাদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বিনামূল্যে অবৈধ পারিতোষিক হিসাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের নিকট থেকে অবৈধ সুবিধা নিয়ে রেজিস্ট্রি মূলে ফ্ল্যাট নং B/201, বাড়ি নং 5A ও 5B, রোড নাম্বার 71, গুলশান 2 এর দখল নিয়ে এবং পরে রেজিস্ট্রি মূলে খতিয়ান গ্রহণ করে অপরাধ করায় তাদের 3 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব পঞ্চানন বিশ্বাস, প্রাক্তন হুইপ এবং প্রাক্তন সংসদ সদস্য খুলনা 1 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 1,06,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক মালিকানা এবং ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। টিউলিপ সিদ্দিক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বিনামূল্যে অবৈধ পারিতোষিক হিসাবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে একটি প্লট গ্রহণ করেছেন, একটি ফ্ল্যাট গ্রহণ করেছেন। কি পারপাসে সেক্ষেত্রে বিনামূল্যে যেতে সেক্ষেত্রে ইস্টার্ন হাউজিং এর কোনো অপরাধ ছিল না? মানে একটা কি হবে সে নিজে কাউরে তো একটা কিছু করতেই পারে, মানে এটা অপরাধ কেন এখানে বিষয়টা? আমরা আপনাদেরকে, যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে আমরা এখানে বলেছি যে অভিযোগ সংশ্লিষ্ট রিজওয়ানা সিদ্দিকী ওরফে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজুকের আইন উপদেষ্টা, 2 জন আইন উপদেষ্টা এখানে সম্পৃক্ত ছিলেন এই বিনামূল্যে গুলশানের একটি ফ্ল্যাট গ্রহণের ক্ষেত্রে। এখানে আরও 2 জন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ছিলেন, রাজুকের তৎকালীন আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেলিম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিমের ভাই এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম। ইতিমধ্যে এই 2 জন অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুবরণ করায় তাদেরকে আলোচ্য মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি। আজকে তো একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে, প্রত্যেক কর্মচারীর আরেকটা হয়েছে শেখ হাসিনা এবং তার ছেলে অজিবুরের জয়ের বিরুদ্ধে। তো তাকে আসলে মানে প্রসেসটা কতদূর আগাচ্ছেন কিংবা কতদূর ওয়ারেন্ট ইস্যু হয়ে থাকবে নাকি তাদেরকে আসলে আনার কিংবা আইনের হাতে সুপর্দ করার ব্যাপারে আপনারা ভূমিকা নেবেন? কতদূর এগিয়েছে এইসব ভূমিকাটা, মানে কতদূর আগাচ্ছে কিংবা কী প্রক্রিয়া এগোচ্ছে? রাজুকের প্লট বরাদ্দের এটা পূর্বাচলে, আপনি যেটা কথা বলছেন পূর্বাচলেরটা, রাজুক পূর্বাচলের প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির অপরাধে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে দাখিলকৃত চার্জশিটের আজকে শুনানির জন্য নির্ধারিত তারিখ ছিল। যে 2টি মামলায় আজকে শুনানি গ্রহণ করা হয়েছে অভিযোগপত্র গ্রহণের জন্য, সেই 2টি মামলাতেই সম্পৃক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজিদ জয়। এবং যেহেতু তারা সহ অন্যান্য আসামিগণ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন নাই, উপস্থিত হন নাই, সেই কারণে তাদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে এবং পরবর্তী গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য তামিল পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য 29শে এপ্রিল তারিখ ধার্য আছে এবং নির্ধারিত তারিখে যদি তারা
ওই প্রতিবেদনের প্রেক্ষিতে তামিল প্রতিবেদনের প্রেক্ষিতে বিচারিক আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং বিচারিক আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। আপনি কোনো চিঠিপত্র পাঠানো কিংবা ইন্টারন্যাশনালি কোনো সহযোগিতা চাওয়া এরকম কিছু করবেন? এই বিষয়টি বিজ্ঞ আদালতের বিচারাধীন এবং বিজ্ঞ আদালতই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং বিজ্ঞ আদালত যে সিদ্ধান্ত দিবেন সে অনুযায়ী এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এটা আসলে কি অভিযোগের প্রেক্ষিতে বা কি একটু যদি আমার যতদূর জানি আমি যে এই বিসিবিতে যে বিষয়ে অভিযান পরিচালনা করা হয়েছে ইতিপূর্বে একটি ব্রিফিং হয়েছে তারপর আপনার প্রশ্নের জবাবে আমি বলছি যে বিসিবিতে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি ছিল বিপিএল এর টিকিট বিক্রির ক্ষেত্রে এবং মুজিব শতবর্ষ উপলক্ষে যে ক্রিকেট আয়োজনে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ছিল এবং ক্রিকেটের অন্যান্য যে আসরগুলো হয়ে থাকে তৃতীয় বিভাগে লিগের ক্ষেত্রে এখানে অভিযোগ ছিল যে এখানে অসাধু উপায়ে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে অনেকে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই সংক্রান্ত যে অভিযোগ ছিল সেগুলির বিষয়ে প্রাথমিক তথ্যাদি সংগ্রহের জন্য আমাদের টিম সেখানে অভিযান পরিচালনা করেছেন এবং তারা এসে দুর্নীতি দমন কমিশনে তাদের অভিযানের ফলাফল সম্পর্কিত প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। স্যার একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, সেটা হলো প্লট বরাদ্দ, রাজুকের প্লট বরাদ্দ পেয়েছে টিউলিপ সিদ্দিকী। এখানে যাদের উপদেষ্টাদেরকে আপনারা আসামি করেছেন এদের দায় কতটুকু প্রথমত, দ্বিতীয়ত হলো এই যে টিউলিপ সিদ্দিকীকে ইস্টার্ন হাউজিং বা রাজুক যে প্লটটা দিয়েছে এটা কেন দিল? এরা কি টিউলিপের কাছ থেকে কোনো অবৈধ সুবিধা নিয়েছে কিনা, এরকম কিছু আপনারা পেয়েছেন কিনা? এখানে মানে গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকেন অবশ্যই যে প্রক্রিয়া অনুসরণ করে এটা দেওয়ার কথা ছিল, এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজকৃত প্রপার্টি। এটা কাউকে 99 বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সেই সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায়, এবং আপনি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন তিনি বিনামূল্যে এই ফ্ল্যাটটি পেয়েছেন। এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। মাননীয় ডিজি, একটা প্রশ্ন, সাধারণ প্রশ্ন, আমরা অনেক কিছুই বুঝতে পারছি, আমাদের বুঝতে পারাতে তেমন কিছু যায় আসে না, বিষয়টা একটু ক্লিয়ার করেন। টিউলিপ সিদ্দিকী একজন বিদেশি নাগরিক, বিদেশের যুক্তরাষ্ট্রে উনি একজন এমপি, ঠিক আছে, কিন্তু উনি কীভাবে বাংলাদেশের রাজুকের উপরে প্রভাব বিস্তার করলেন বিষয়টি একটু খোলাসা করে বলেন, যদিও আমরা বুঝতে পারছি। তিনি প্রভাব খাটিয়ে এটা নিয়েছেন, নাহলে বিনামূল্যে কেন আপনাকে এই প্লটে দেওয়া হবে? এবং এটা 99 বছরের জন্য যেই সম্পত্তি লিজকৃত ছিল, যেটা হস্তান্তরযোগ্য ছিল না, সেটা যখন হস্তান্তরযোগ্য হয়ে যায় তাহলে সেখানে অপরাধের ইনগ্রেডিয়েন্টসটা এখানে আছে। আমরা আপনাদেরকে পুরো এজাহারের কপি আপনাদেরকে সরবরাহ করব, সেখানে কিভাবে কি প্রক্রিয়ায় তিনি এই অভিযোগের সাথে সম্পৃক্ত হয়েছেন সেটার বিস্তারিত রয়েছেন, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। অনেক ধন্যবাদ।